গ্রুপে এসএমএস করেন কেউ একজন? নরিন আপু কেমন আছেন? নরিন আপু শুনতে পাচ্ছেন? জি ভাইয়া শুনতে পেরেছেন? কেমন আছেন ভাইয়া আপনি? আমি ভালো আছি। আলহামদুলিল্লাহ ভালো আছি। হাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ভাই কেমন আসসালাম। আছেন? সুমন ভালো আছো? জি ভাই ভালো আছি। ভাই আমি তো সেদিন ক্লাসে ঢুকতেই পারি নাই। আজকে তো সমস্যা হয় নাই। কি জন্য ও জানি সেদিন আচ্ছা ঢুকতে আচ্ছা। পারলাম না। ওই দিন হয়তো কোনো কারণে কোনো সমস্যা হয়েছিল। আরও মনে হয় দু একজন বলছিল, পরে ওরা মানে ক্লাসে আসছিল, অত নেট সমস্যা বা আদার্স অন্যান্য কোনো কিছু থাকতে পারে। রুহুল আমিন কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই, আপনি ভালো আছেন? হ্যাঁ ভালো আছি ভাই। মিরাজ কি অবস্থা? আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি। আপনি ভালো আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি। ফারজানা লিমন কেমন আছেন? আসসালামু আলাইকুম স্যার, ভালো আছি। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আমাদের ফারানা হক কেমন আছেন আপনি? এই তো ভাইয়া ভালো। যাক আলহামদুলিল্লাহ। বিপ্লব ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ স্যার। আলহামদুলিল্লাহ। যাক আলহামদুলিল্লাহ। সৈকত ভাই ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। যাক আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমরা আর 1 থেকে 2 মিনিট মতো অপেক্ষা করব, তারপর আমরা ক্লাস শুরু করে দিব। স্যার আমাদের দেওয়ানিটা শেষ হতে আর কতদিন লাগবে? দেওয়ানি শেষ হইতে এখন আপনাদের যে যারা রিএপ্যাড আছেন, যারা রিএপ্যাড আছেন তাদের কোনো নিউজ আপনারা পেয়েছেন? পান নেই তাই না? স্যার 15 তারিখ। নোটিশ পেয়েছেন? সরি স্যার, 15 তারিখ হচ্ছে মানে পরীক্ষা হবে 15 তারিখ সম্ভবত। ডিসেম্বর মাসের? হ্যাঁ হ্যাঁ, লেখালেখি করতেছিল কে যেন, তাই দেখলাম। ও আচ্ছা। শোনেন, পরীক্ষা কিছুটা পিছাবে এটা আমিও জানি, কিন্তু আপনারা ওই পিছানোর বিষয়টা মাথায় রেখে আপনারা পড়ালেখা করবেন না। আপনাদের পরীক্ষা হবে 29 তারিখে, ঠিক আছে? 29 তারিখে পরীক্ষা হবে, এটা হচ্ছে তবে ভাই আপনাদের। যদি আজকে দেখলাম যে নভেম্বরের 15 তারিখ থেকে এই ভাইবাটা শুরু করবে, যদি এই ভাইবা শুরু করে, এই ভাইবা শেষ হতে কয়দিন লাগতে পারে? যেহেতু এবার প্রায় 8,000 মতন পাশ করছে। ভাইবা শেষ হইতে টাইম লাগবে মিনিমাম 15 দিন মতো তো লাগবেই। আবার ভাইবা শেষের পরে রেজাল্ট হইতে আরও টাইম লাগবে 4-5 দিন মতো, বা 5 দিনই ধরে রাখেন। তাহলে ভাইয়া আমাদের ফর্ম ফিল আপ। আপনারা নোটিশ একটা পাবেন দ্রুত, বুঝছেন? যেহেতু এখন পর্যন্ত নোটিশ পান নাই, সেহেতু একটা নোটিশ পাবেন দ্রুতই। আমাকে কয়েকজন ফোন দিয়েছিল
তেমন আপনাকে বাদ দিয়ে তো বার কাউন্সিল পরীক্ষা নিবে না, তাই না? আর এরা একটু লেন্দি করতেছে, আপনার ভাইবার ডেট দিতে পারে নাই, আদার্স অন্যান্য বিষয়গুলো আসলে জন্য আসলে একটু লেট করতেছে। আর শেষ করে দিলে তো শেষ করে দেওয়া যায়, এখন শেষ করাটা হচ্ছে বিষয় না, বিষয়টা হচ্ছে ভালো করে পড়তে হবে। শেষ করার জন্য পড়ার দরকার নাই, ভালো করে পড়তে হবে। আপনাদের পরবর্তী পরীক্ষার শিডিউল কিন্তু আমি দিয়ে দিয়েছি, সুতরাং আপনারা এই সিপিসিটা একটু ভালো করে পড়বেন, সিআরপিসিটা একটু ভালো করে পড়বেন। 3টা আইন ভালো করে পড়লে আপনাদের পাস এমনি হয়ে যায়, সিপিসি, সিআরপিসি আর হচ্ছে পেনাল কোড। এটা হচ্ছে আপনার 60টা প্রশ্ন এখান থেকেই হবে। সো আপনার এই 3টা আইন ভালো করে পড়লেই তো আপনার পাস হয়ে যায়, আর বাকি যেগুলো আছে ওইগুলো হচ্ছে বোনাস। দেখেন, আপনাদের নাম্বারের ক্ষেত্রে আমি একটু একটা স্ট্র্যাটেজি একটা দিয়ে দিই আপনাদের, যেহেতু এই বিষয় নিয়ে কথা হইল। মুশফিক ভাই ভালো আছেন? জি ভাই, আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ ভালো। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, যে কথা আমি বলছিলাম যে আপনাদের একটা স্ট্র্যাটেজিক একটা ক্যালকুলেশন আমি দিয়ে দিই। বিষয়টা হচ্ছে যে দেখেন, আপনাদের এসআর অ্যাক্ট থেকে প্রশ্ন আসবে 10টা। এই 10টা প্রশ্নের মধ্যে আপনারা ইজিলি যদি মোটামুটিও ভালো করে পড়েন, তারপরেও 7টা প্রশ্ন আপনারা ইজিলি আপনারা সঠিক করতে পারবেন। আর আমার যে নোট আছে এসআর অ্যাক্টের, আমার এই নোট থেকে আপনারা 8 থেকে 9টা প্রশ্ন আপনারা ইজিলি কমন পাবেন, এর মধ্যে কোনো ভুল নাই। আর 1টা 2টা প্রশ্ন পাবেন না, সেটা হচ্ছে উদাহরণ থেকে প্রশ্ন আসবে, এবং কোন কোন ধারার উদাহরণ থেকে আসবে সেটা আমি বলে দিয়েছি। তারপরে চলে গেল আপনার তামাদি আইনে। তামাদি আইনেও আপনারা 6 থেকে 7টা প্রশ্ন আপনারা একদম অ্যাকুরেটলি আপনারা সঠিক করতে পারবেন যদি মোটামুটি ভালো করে পড়েন, কারণ এই আইনগুলো ছোট ছোট আইন এবং ভালো করা সহজ। এটা গেল। আর এরপরে আসতেছে ইভিডেন্স অ্যাক্ট। ইভিডেন্স অ্যাক্ট থেকে আপনারা মিনিমাম 10 থেকে 12টা প্রশ্ন আপনারা সঠিক করতে পারবেন, কারণ ইভিডেন্স অ্যাক্ট থেকে আপনার অনেক বেশি পড়া লাগে না, ডিপে পড়া লাগবে না। আমি কিন্তু আপনাদের বলেছি যে ইভিডেন্স অ্যাক্টের বেয়ার অ্যাক্ট আপনাদের পড়ার দরকার নাই। যেখানে যেখানে প্রয়োজন সেখান থেকে আপনারা আমার নোট দেখে পড়বেন এবং একটা গাইড বই থেকে পড়বেন। আর যেখানে প্রয়োজন সেখান থেকে আপনারা বেয়ার অ্যাক্ট পড়বেন। এখন ইভিডেন্স অ্যাক্ট থেকে আপনারা 10 থেকে 12টা প্রশ্ন সঠিক করবেন কীভাবে? বিষয়টা হচ্ছে যে ইভিডেন্স অ্যাক্টের মূল কনসেপ্ট থেকে পরীক্ষাতে প্রশ্ন আসে অনেকগুলো, এবং বেশিরভাগ প্রশ্ন আসে হচ্ছে আপনার ইম্পর্টেন্ট ধারা থেকে। বেশি ডিপ থেকে আপনার সাক্ষ্য আইনের প্রশ্ন আসে না, বেশি ডিপ থেকে আসবে না, আসলে পরে 2 থেকে 1টা বা 3টা। সুতরাং আপনারা সাক্ষ্য আইনে ভালো করতে পারতেছেন, ইজিলি ভালো নাম্বার ওঠানো যায়। আর 4 নম্বরে ধরেন দণ্ডবিধিকে আমি নিয়ে আসলাম সামনে। এই দণ্ডবিধি থেকে আপনারা 20টা প্রশ্নের মধ্যে আপনারা মিনিমাম যদি 12 থেকে 14টা প্রশ্ন যদি সঠিক করতে পারেন, 12 থেকে 14টা প্রশ্ন যদি সঠিক করতে পারেন, কারণটা হচ্ছে এই ইভিডেন্স এই দণ্ডবিধিতে আপনার শাস্তি থেকে আপনার প্রশ্ন আসবে 4-5টা মতো। এই 4-5টা শাস্তি আপনার কিন্তু ওই সব ধারা পড়া লাগবে না, হাতে গোনা আপনি যদি
40 থেকে 50টা শাস্তি মুখস্থ করেন, এর মধ্য থেকেও আপনি পরীক্ষাতে প্রশ্ন কমন পাবেন। বেশিরভাগ শাস্তি এর মধ্য থেকেই পাবেন। তারপরে আপনার যে মূল যে কনসেপ্ট আছে, আপনার দণ্ডবিধির উদাহরণ থেকে পরীক্ষাতে প্রশ্ন আসবে বেশি। আর এই উদাহরণ কোনটা কোনটা কোন কোন ধারা থেকে আসবে, এই ধারাগুলো আপনাকে আমি দিয়ে দিয়েছি, যে কোন কোন ধারা থেকে আপনার পরীক্ষাতে প্রশ্ন আসবে উদাহরণ থেকে। সো এখান থেকে আপনারা পেয়ে গেলেন। তারপরে চলে আসতেছে আপনাদের ফৌজদারি কার্যবিধি। ফৌজদারি কার্যবিধিতেও আপনারা এই 12 থেকে 14টা প্রশ্ন মতো কমন কারেক্ট করতে পারবেন, কারণ এখান থেকে আপনার ইনফরমেটিভ প্রশ্ন এবং বেসিক থেকে প্রশ্ন হবে বেশি, এবং কয়েকটা প্রশ্ন হবে উদাহরণ, আপনার মূল বেসিক থেকে উদাহরণ ক্রিয়েট করে করে। আর দেওয়ানি কার্যবিধির আপনার খুব বেশি পড়ার দরকার নাই, এটা সবারই একটু সমস্যা থাকে। সেহেতু আমি যে আদেশগুলো একটু বা যে ধারাগুলো একটু বেশি বলবো, ওই আদেশ এবং ধারাগুলো আপনারা একটু বেশি করে পড়বেন। দেখবেন ওর মধ্য থেকে আপনারা 15টার মতো প্রশ্ন কমন পেয়ে গেছেন। আর 5টা প্রশ্ন যদি আপনার কমন না আসে, ধরেন ওই 15টার মধ্যে আপনারা 10টার মতো সঠিক করলেন, বা 11-12টার মতো সঠিক করলেন, আর পারা প্রশ্ন 2-3টা আপনি ভুল করলেন, তারপরেও আপনি হিসাব করে দেখেন, আমি যেভাবে বলেছি এতে কিন্তু আপনার নাম্বার হয়ে যাচ্ছে 70 মতো নাম্বার আপনি পেয়ে যাচ্ছেন। ঠিক আছে, সুতরাং টেনশনের কোনো কারণ নাই। বার কাউন্সিল পাস করা খুবই সহজ, শুধুমাত্র আপনাদের সিস্টেম করে পড়তে হবে। সিস্টেম করে খুবই মনোযোগ সহকারে বুঝে বুঝে পড়তে হবে। আপনি কোন আইন কতটুকু কিভাবে পড়বেন, এটুকু হচ্ছে আপনার খুব সুন্দর করে প্ল্যান করে তারপর আপনি এভাবে পড়বেন। শিলা ভালো আছেন? না, আমি তো অসুস্থ। কি হয়েছে আপনার? খুব অসুস্থ, জ্বর, ঠান্ডা, মাথা ব্যথা। ও আচ্ছা, তাহলে আপনি কথা বলেন না, চুপ করে ক্লাসে শোনেন, কি কি বলি আমরা এগুলো শোনেন। লতিফ ভাই ভালো আছেন? জি, আসসালামু আলাইকুম স্যার, ভালো আছি, ইনশাআল্লাহ ভালো আছি। যাক আলহামদুলিল্লাহ। লতিফ ভাই, আমরা কিন্তু একটু সময় পাচ্ছি, পরীক্ষাতে আশা করা যাচ্ছে যে আমরা একটু সময় পাচ্ছি। ঠিক আছে, তো আবেদনের ক্ষেত্রে আরেকটু যদি সময় বাড়ায় দেয়, সেক্ষেত্রে আমরা কিন্তু মোটামুটিভাবে আমরা যাদের 2-1 দিনের জন্য গ্যাপ ট্যাপ ছিল বা অল্প কয়েকদিনের জন্য আবেদন করতে পারেন না, আপনারা আবেদন করতে পারবেন যদি লাক ভালো থাকে, আর একটু ভালো হবে। আর যারা আছেন, পড়ালেখা তো কন্টিনিউ করতে হবে, পড়ালেখার বিকল্প নাই। আসলে আপনাদের বিষয়টা হচ্ছে যে স্টাডি গ্যাপ পড়লে অনেক কিছু আসলে মেমোরাইজ করা যায় না। এই জন্য যারা রানিং স্টুডেন্ট তারা কিন্তু আপনার অ্যাডভোকেট বেশি হয়, সুতরাং আপনারা কখনো স্টাডি গ্যাপ দিবেন না। এখন একটা বিষয় আপনাদের অনেকের মনে হয় যে আমি বারবার পরীক্ষা দিচ্ছি কিন্তু আমি পাস করতে পারতেছি না। এই পাস না করার পিছনে নিশ্চয়ই কোনো না কোনো কারণ আছে। এই কারণটা হচ্ছে আপনাদের খুঁজে বের করতে হবে। কারণটা হচ্ছে যার যেখানে সমস্যা, সেই সমস্যা অনুযায়ী আপনারা সেভাবে ওই সমস্যাটা সমাধান করে সামনে আগাবেন। আচ্ছা, আমরা আর আলোচনা না করে আমরা পড়াতে ফিরে যাই। আমরা কত আদেশে ছিলাম, কোন পর্যন্ত পড়িয়েছি বলেন তো? 9 শেষ করছি। 9 শেষ করেছি। আজকে 10 থেকে শুরু। আচ্ছা, আমরা 9 শেষ করেছি। আমরা মিডিয়েশনের চ্যাপ্টারটা শেষ করেছি। আমরা আজকে 10 থেকে শুরু করব।
দেখেন, আদেশ 10-এ বলতেছে যে আদালত কর্তৃক পক্ষগণের জবানবন্দি গ্রহণ, আদালত কর্তৃক পক্ষগণের জবানবন্দি গ্রহণ। এখন জবানবন্দি গ্রহণের যে বিধান আছে সেগুলো আপনার এই যে আদেশ 10-এ আলোচনা করতেছে। এখন আমরা আদেশ 10-এর বিধি 1-এ চলে যাব। এখানে বলছে আর্জির জবাবের অভিযোগাদি স্বীকৃত বা অস্বীকৃততা নির্দিষ্টকরণ বা নিশ্চিতকরণ। মামলার প্রথম শুনানির সময় পক্ষ বা তাদের উকিল অভিযোগসমূহ স্বীকার করে নাকি অস্বীকার করে তা নির্ধারণ করবেন। এখন একটা মামলা দায়ের করলেন, দায়ের করার পরে এখন যে আসামি আছে এই আসামি পক্ষে বিবাদী পক্ষে আপনার তারা এই যে বাদীর আপনার যে দাবিগুলো আছে এই দাবিগুলো স্বীকার করে নাকি অস্বীকার করে, এটা হচ্ছে আপনার কি করবেন প্রথম শুনানির সময়, মামলার প্রথম শুনানির সময় কি করবেন নিশ্চিত করবেন। এখন কে করবেন? এটা করতে পারবেন হচ্ছে কোনো মামলার পক্ষগণ, আর পারবেন কে? আর পারবেন হচ্ছে পক্ষগণ বা তার উকিল, মানে অ্যাডভোকেট, তার নিয়োগকৃত অ্যাডভোকেট কি করতে পারবেন? এটা নিশ্চিত করে দিবেন। হ্যাঁ, এইবার দেখেন তাহলে এখান থেকে আপনার কয়টা প্রশ্ন হইতে পারে? 2টা প্রশ্ন হইতে পারে এখান থেকে 2টা প্রশ্ন হইতে পারে। কি কি? যে এই আর্জির জবাবের অভিযোগাদি কোন সময় স্বীকার করে নিতে হবে, মামলার কোন স্টেজে, এটা হচ্ছে আপনার মামলার প্রথম শুনানির সময়। মামলার প্রথম শুনানির সময় এটা সে কি স্বীকার করে নাকি অস্বীকার করে এটা উল্লেখ করে দিতে হবে। আর স্বীকার করতে পারবেন কে? এটা পারবেন হচ্ছে বিবাদী বা কোনো পক্ষ অথবা আপনার তাদের অ্যাডভোকেট। এটা হচ্ছে আপনার বিধি 1-এর পড়া। এখান থেকে 2টা প্রশ্ন হইতে পারে। কি কি প্রশ্ন হইতে পারে আমি বলে দিয়েছি, ঠিক আছে? তাহলে মামলার প্রথম শুনানির সময় কি করতে হবে? স্বীকার করে নিতে হবে অথবা অস্বীকার করতে হবে। আর স্বীকার অস্বীকার করবেন কে? মামলার কোনো পক্ষ অথবা তাদের আইনজীবী। হ্যাঁ, তারপরে আমরা বিধি 2-এ চলে যাব। এখানে বলেছে পক্ষ সহযোগীর মৌখিক পরীক্ষা। এই আদেশ 10 এটা হচ্ছে আপনারা 2 স্টার দিয়ে রাখবেন। আর আমরা কতকগুলো আদেশ আছে যেগুলো আমরা 3 স্টার দিয়ে দিয়ে পড়বো এবং একটু বেশি পড়বো। ব্যক্তিগতভাবে হাজির হলে উপস্থিত কেউ বা উপস্থিত অন্য কেউ যে উত্তর দিতে পারে তার মৌখিক পরীক্ষা বা জবানবন্দি গ্রহণ করবেন। উকিল মানে অ্যাডভোকেট উত্তর দিতে অক্ষম বা অস্বীকার হইলে ব্যক্তিগতভাবে হাজিরা দিতে নির্দেশ দিতে পারবেন। এখন দেখেন, কোনো পক্ষ বা পক্ষের সহযোগীর মৌখিক পরীক্ষা আপনার এই যে বিধি 2-এ আদেশ 10 বিধি 2 এখানে বিধান করা হয়েছে। এখানে হচ্ছে আপনার ব্যক্তিগতভাবে হাজির হলে অথবা উপস্থিত কেউ বা উপস্থিত অন্য কেউ যে আপনার উত্তর দিতে পারবে তাদের কি করতে পারে? মৌখিকভাবে পরীক্ষা করতে পারবে। এখন তাদের মৌখিক পরীক্ষা এবং জবানবন্দি গ্রহণ করবেন উকিল যদি আপনার যে এই যে আপনার যে পক্ষ আছে এই পক্ষগণের যদি কোনো অ্যাডভোকেট আপনার কি করে উত্তর দিতে যদি অস্বীকার করে বা অক্ষম হয় তাহলে আপনার আদালত ওই পক্ষকে ব্যক্তিগতভাবে হাজির হওয়ার জন্য নির্দেশ দিবেন। ধরেন লতিফ ভাইকে একটা কোর্টের অ্যাডভোকেট হিসাবে নিয়োগ করা হয়েছে। এখন ওই পক্ষগণ মানে একজন বা বিবাদী পক্ষের অ্যাডভোকেট লতিফ ভাই, এখন সে আর কি কোর্টে হাজির হয় না, হাজির না হয়ে লতিফ ভাইয়ের মাধ্যমে কি করতে জবাব দাখিল করবে। এখন লতিফ ভাই বলতেছে আমি এই জবাব আমি দেব না, বা এই জবাব দিলে আমি পরবর্তীতে দায়ভারের বা পার্টি কর্তৃক আমি কি হইতে পারি? ভৎসনার শিকার হইতে পারি, বা আমাকে জবাবদিহিতা করতে পারো, আমি আনসিকিউর ফিল করতেছি, আমি দিব না। এখন লতিফ ভাই দিল না, তখন কোর্ট কি করবে? কোর্ট তখন আদেশ দিবে ওই যে আপনার যে পক্ষ আছে বিবাদী তাকে ব্যক্তিগতভাবে কোর্টে হাজির হওয়ার জন্য। যখন
ওই যে আপনার বিবাদী ব্যক্তিগতভাবে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে, নির্দেশ হওয়ার পরেও যখন আপনার হাজির হয়নি, হাজির না হইলে তখন আচ্ছা আদালত কি করবেন, রায় ঘোষণা করতে পারবেন। তখন রায় ঘোষণা করতে পারবেন। আর রায় ঘোষণা করলে প্রতিকার কি? আপিল। রায় ঘোষণা করলে প্রতিকার আপিল। ক্লিয়ার হয়েছেন এই বিষয়টা? বিধি দুইটা ক্লিয়ার হয়েছেন? আমার একটু বললে ভালো হতো। এটা বিপ্লব ভাই? জি স্যার। আচ্ছা, দেখেন এখানে আদেশ 10-এ বলতেছে আদালত কর্তৃক পক্ষগণের জবানবন্দি গ্রহণ। খুবই মনোযোগ সহকারে শুনবেন, মনোযোগ সহকারে শুনবেন। এখন এই যে আপনার ব্যক্তিগতভাবে হাজির হয়ে বা উপস্থিত অন্য কেউ উত্তর দিতে পারে এরকম কোনো ব্যক্তির কি করবেন, আদালত মৌখিক জবানবন্দি গ্রহণ করবেন। এখন ওই ব্যক্তি যদি আপনার কোর্টে হাজির না হয়ে অ্যাডভোকেটের মাধ্যমে আপনার কি করে এই জবানবন্দি প্রদান করতে চায়, তার তখন ওই অ্যাডভোকেট যদি আপনার জবানবন্দি দিতে অস্বীকার করে, তখন যে পক্ষ আছে এই পক্ষদের বলবেন ব্যক্তিগতভাবে হাজির হওয়ার জন্য। তারপরে গিয়ে এই পক্ষগণ যখন ব্যক্তিগতভাবে হাজির হইতে ব্যর্থ হবে, হাজির হইতে পারবে না, তখন যদি হাজির না হয়, হাজির হইলে তো আর আপনার মামলা রায় ঘোষণা করতেছে না, যদি হাজির না হয় তখন আদালত কি করবেন, রায় ঘোষণা করে দিবেন। আর আদালত যদি রায় ঘোষণা করেন তাহলে কি হবে, আপনি আপিল করতে পারবেন। যেখানে রায় ঘোষণা করবে সেখানে আপনি আপিল করতে পারবেন। সিপিসির যে কোনো জায়গায় রায় ঘোষণা হইলে, ডিগ্রি হইলে আপনি কি করতে পারবেন, আপিল করতে পারবেন। শুধুমাত্র 2-1টা ডিগ্রিতে আপনি কি করতে পারবেন না, আপিল করতে পারবেন না। যেমন হচ্ছে আপনার কম্প্রোমাইজ ডিগ্রিতে আপনি আপিল করতে পারবেন না। হ্যাঁ, তারপরে দেখেন আমরা বিধি 4-এ চলে যাব। এখানে বলতেছে উকিলের উত্তর দানে অস্বীকার বা অসামর্থ্যের ফলাফল, consequence of refusal or inability of pleaders to answer। মামলার পক্ষ হাজির না হয়ে উকিল হাজিরা দেয় এবং সে প্রশ্নের উত্তর দিতে যদি অক্ষম হয়, এখানে কে প্রশ্নের উত্তর দিতে অক্ষম হয় বলেন তো? উকিল। অ্যাডভোকেট বা উকিল আপনার যদি প্রশ্নের উত্তর দিতে অক্ষম হয় সেক্ষেত্রে, বা অস্বীকার যদি করে, তাহলে আদালত শুনানি মুলতবি করে পক্ষকে ব্যক্তিগতভাবে হাজির হওয়ার নির্দেশ দিতে পারবেন। আর যদি ব্যর্থ হয় হাজির হইতে, তাহলে রায় ঘোষণা করবেন। এটা কিন্তু আমরা একটু আগে বলে আসলাম, ঠিক আছে, একটু আগে বলে আসলাম। রায় ঘোষণা করতে পারবেন। এখানে রায় ঘোষণা করা বাধ্যতামূলক না, এটা হচ্ছে আপনার আদালতের বিবেচনামূলক ক্ষমতা। হয় রায় ঘোষণা করতে পারবেন অথবা আরেকটা তারিখ বাড়াইতেও পারবেন, মানে মুলতবি করতে পারবেন, ঠিক আছে। তারপরে চলে যাব আমাদের এখান থেকে এই আদেশ 10 থেকে আপনারা বিধি পড়বেন 1, 2 আর হচ্ছে 4। আর কোনো বিধি এখান থেকে পড়া লাগবে না। আদেশ 10 বিধি হচ্ছে 1, 2 আর হচ্ছে 4। এগুলো আপনারা 2 স্টার দিয়ে রাখবেন, 2 স্টার দিয়ে রাখবেন। 2 থেকে 3 বার মতো রিডিং পড়লে আপনারা এখান থেকে প্রশ্ন আসলে আপনারা পেরে যাবেন। সুতরাং এখান থেকে সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন কোনটা জানেন? এখান থেকে সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে যে এই যদি কোনো পক্ষগণকে ব্যক্তিগতভাবে হাজির হওয়ার নির্দেশ প্রদান করা হয়, সে যদি হাজির না হয় তাহলে আদালত কি করতে পারবেন, রায় ঘোষণা করতে পারবেন। 1 নম্বর প্রশ্ন, 1 নম্বর গুরুত্ব প্রশ্ন। আর 2 নম্বর গুরুত্ব প্রশ্ন হচ্ছে যদি হাজির না হয়ে আদালত যদি রায় ঘোষণা করে, তাহলে পক্ষগণের প্রতিকার কি? পক্ষগণের প্রতিকার হচ্ছে আপিল, ঠিক আছে। এই যে 2টা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। মোট আমি এখান থেকে 4টা প্রশ্নের কথা বলেছি আপনাদের। এই 4টা প্রশ্ন হচ্ছে অধিক গুরুত্বপূর্ণ। যদি পরীক্ষাতে এখান থেকে প্রশ্ন আসে
এই 4টার মধ্য থেকেই যে কোনো একটা প্রশ্ন আসবে, তবে এই রায় নিয়ে যে প্রশ্নটা আছে এটা হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ। সো আপনারা যখন পড়বেন আপনারা, তখন আপনারা পড়বেন আর ভাববেন যে আপনি যদি প্রশ্নকর্তা হইতেন বা আপনি যদি প্রশ্ন সেট করতেন, তাহলে কোন প্রশ্নটা আপনি করতেন, বা এই ধারা থেকে আপনার কোন কোন প্রশ্নগুলো পরীক্ষাতে আসতো। সো এইটা হচ্ছে আপনারা থিঙ্ক করবেন, চিন্তা করবেন যে একটা ধারা থেকে কয়টা প্রশ্ন বানানো যায়, কোনটা গুরুত্বপূর্ণ। এই যে আপনাদের পরীক্ষার হলে কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোই আসে, কিন্তু আপনারা অধিক টেনশনে বা আপনার টেনশন করে আপনারা সব পড়তে যেয়ে ইম্পর্টেন্টগুলো একটু আপনারা কম করে ফেলান। এই জন্য পরীক্ষার হলে যে আপনারা কি করেন, মনে হয় যে অপরিচিত, মনে নাই, পারতেছি না, এই ধরনের টেন্ডেন্সি বা এই ধরনের বিষয়গুলো চলে আসে। আপনি দেখবেন যে কোনো পরীক্ষাতে 100% প্রশ্ন কোনো কঠিন হয় না। যদি কঠিন হয় তাহলে হবে 30% প্রশ্ন কঠিন হবে, বড় জোর যদি কঠিন হয় তাহলে হবে 40%, তার উপরে কঠিন প্রশ্ন জিন্দিগিতেও দিবে না। আর এই 60% বা 70% প্রশ্ন হবে আপনার একদম গণ্ডির মধ্যে, এবং একদম কমন প্রশ্ন হবে। কমন প্রশ্ন হয়তো একটু ঘুরায় পেঁচায় দিতে পারবে, বা একটু ঘুরায় দিবে, কিন্তু একদম ইম্পর্টেন্ট প্রশ্নগুলো আপনার প্রায় 70% মতো বা 70টা প্রশ্ন মতো আপনার এইখান থেকে দিবে। 30টা প্রশ্ন হয়তো একটু ক্রিটিক্যাল করার চেষ্টা করবে বা একটু কঠিন করবে। সো আপনি যদি এই 70টার মধ্যে যদি 60টা যদি সঠিক করতে পারেন, ধরেন আপনার একদম সহজ কমন প্রশ্ন আপনি 10টা ভুল করেছেন, 60টা সঠিক করেছেন, আর বাকি যে 40টা আছে এই 40টার মধ্যে 20টা দেখাইলে আপনি মিনিমাম আপনি কী করবেন, 8 থেকে 10টা প্রশ্ন আমার সঠিক হয়ে যাবে। এখন 10টা ভুল গেলে পারে আপনার এই 8টা সঠিক হইলে, বা 12টা ভুল গেলে পারে, আপনি যদি 8টা যদি সঠিক হয় তা আপনি কয় নাম্বার কাটা যাচ্ছে, 3 নাম্বার কাটা যাচ্ছে, আপনি আরও 5 নাম্বার বেশি পাচ্ছেন, 5 নম্বর পেয়ে যাচ্ছেন। ঠিক আছে। আর আপনারা পরীক্ষার খাতায় দাগানোর সময় সর্বোচ্চ টার্গেট রাখবেন হচ্ছে 72 থেকে 85টা মতো, 72 বা 74 থেকে 85টা মতো দাগাবেন, এর নিচে কখনো আসবেন না বা এর উপরে উঠতে যাবেন না, এই 85-র উপরে উঠতে যাবেন না, আর হচ্ছে 74-72-এর নিচে নামতে যাবেন না। এটা হচ্ছে আমি অ্যাজ এ আপনাদের মেন্টর হিসাবে আমার পরামর্শ, এবং আপনারা এটাই ফলো করবেন। তারপরে আমি চলে যাব আদেশ হচ্ছে 11-তে। এখানে বলতেছে আবিষ্কার এবং পরিদর্শন। দেখেন, ডিসকভারি অ্যান্ড ইন্সপেকশন। আমরা 1 নম্বরে চলে যাব বিধি। এখানে 1 নম্বরে বলতেছে ডিসকভারি বাই আপনার ইন্টারোগেশন। দেখেন, আদালতের অনুমতিক্রমে বিচার্য বিষয় গঠনের তারিখ হতে 10 দিনের মধ্যে লিখিতভাবে প্রশ্নমালা প্রদান করতে পারবে। অনুমতি নেওয়া বিবেচনামূলক, আদালতের কাছ থেকে অনুমতি নেওয়া বিবেচনামূলক। তাহলে দেখেন, এই যে আদালতের অনুমতি ক্রমে বিচার্য বিষয় গঠনের তারিখ থেকে আপনার 10 দিনের মধ্যে কি করতে হবে, প্রশ্নমালার মাধ্যমে আবিষ্কার করা যাবে। যেমন ধরেন এখানে এই যে আবিষ্কার বা আপনার এই যে পরিদর্শনের কথা বলা হচ্ছে, এটা হচ্ছে আপনার কোনো দলিল, কোনো দস্তাবেজের ক্ষেত্রে এই বিষয়টা প্রযোজ্য হইবে। তাহলে ডিসকভারি বা ইন্টারোগেশন করতে হবে কত দিনের মধ্যে, 10 দিনের মধ্যে। কখনকার থেকে 10 দিন, বিচার্য বিষয় গঠন থেকে 10 দিন। তাহলে এখান থেকে আপনার কয়টা প্রশ্ন হইতে পারে, 3টা প্রশ্ন হইতে পারে। একটা হচ্ছে যে ডিসকভারি বা ইন্টারোগেশন কত বিধিতে বলা আছে, এটা হচ্ছে আপনার আদেশ 11, বিধি হচ্ছে আপনার 1। আর এখন এই ডিসকভারি বা ইন্টারোগেশন কত দিনের মধ্যে করতে হবে। ইন্টারোগেশন আর ইন্সপেকশন কি এক হবে নাকি?
না, দুটো আলাদা হবে, এক এক জিনিস না তো। হ্যাঁ, দেখেন তাহলে ইন্টারোগেশন বলতেছেন? এখানে কি দেওয়া আছে, ডিসকভারি বাই স্যার, আপনার ইন্টারোগেশন বলছে, আমি inspection। ইন্সপেকশন বলি নাই। ব্যারেকটা আছে আপনার কাছে? না ভাইয়া। ডিসকভারি বাই ইন্টারোগেশন, ইন্টারোগেশন এক জিনিস, আরেকটা হচ্ছে আপনার ওই ইন্সপেকশন আরেক জিনিস। ইন্টারোগেশনটা হচ্ছে আপনার ইয়েটা, আর আপনার ভাই ইন্সপেকশনটা ইন্টারোগেশন মানে ভাই প্রশ্নমালা, আর ইনস্পেকশন মানে পরিদর্শন, মানে পরিদর্শন, দেখে দুইটা আসা। আলাদা জিনিস। ব্যারেকটা সাথে রাখবেন, তাহলে আপনার অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবেন, ঠিক আছে? আর হুটহাট করে ব্রেক করলে কি হয়, মানে 2-3 মিনিট লস হয়ে যায়, ঠিক আছে? তো আমাদের সময় নাই, একটু কেয়ারফুলি ব্রেক করবেন আমাকে। হ্যাঁ, তারপরে দেখেন, এই যে এখান থেকে আমার 3টা প্রশ্নের কথা বলেছি, একটা হচ্ছে আপনার এই আদেশ 11 বিধি হচ্ছে 1, এটাতে বলা হয়েছে ডিসকভারি বাই ইন্টারোগেশন। আর এখান থেকে এই ডিসকভারি বাই ইন্টারোগেশন আপনার কত দিনের মধ্যে করতে হবে? বিচার্য বিষয় গঠন থেকে 10 দিনের মধ্যে, বিচার্য বিষয় গঠন থেকে 10 দিনের মধ্যে। তাহলে 2টা প্রশ্ন আমরা পেলাম। আরেকটা প্রশ্ন এখানে আপনার এই যে কখন থেকে, বিচার্য বিষয় গঠন থেকে, তাহলে আপনার এখানে দাগ দিবেন হচ্ছে আপনার ইংরেজি টাইটেলটা, আরেকটা হচ্ছে আপনার বিচার্য বিষয় গঠনের তারিখ থেকে, আরেকটা হচ্ছে 10 দিনের মধ্যে। এই 3টা প্রশ্ন এখান থেকে হইতে পারে। আর এই বিধি 11 এটাতেও আপনারা কি করবেন, 2 স্টার দিয়ে রাখবেন, 2 স্টার দিয়ে রাখবেন। তারপরে আমি বিধি 2-এ চলে যাবো। এখানে বলছে পার্টিকুলার ইন্টারোগেটর ইজ টু বি সাবমিটেড, পার্টিকুলার ইন্টারোগেটর ইজ টু বি সাবমিটেড। বিশেষ প্রশ্নমালা দাখিল করা, বিশেষ পার্টিকুলার ইন্টারোগেটর ইজ টু বি সাবমিটেড। এখন প্রশ্নমালা দাখিলের অনুমতি চেয়ে দরখাস্ত, দরখাস্ত দাখিল করার 14 দিনের মধ্যে আদালত তার সিদ্ধান্ত জানাবেন। এখন এই প্রশ্নমালা দাখিল করবে কত দিনের মধ্যে? বিচার্য বিষয় গঠন থেকে আপনার 10 দিনের মধ্যে। আর আদালত সিদ্ধান্ত জানাবেন এই প্রশ্নমালা দাখিলের পরে 14 দিনের মধ্যে, 14 দিনের মধ্যে। এখন এটা জানাবে কেন? সুষ্ঠু বিচারের জন্য, ব্যয় বাঁচানোর জন্য, যে কোনো প্রয়োজনে সেগুলো প্রশ্নমালা দাখিলের অনুমতি দিতে পারবেন আদালত। এখন কথা হচ্ছে যে এখান থেকে কিন্তু আপনার 2টা আপনার সংখ্যাগত প্রশ্ন পেয়ে গেলেন। একটা হচ্ছে আপনার আদালতের সিদ্ধান্ত জানাবেন কত দিনের মধ্যে? 14 দিনের মধ্যে, আদালতের সিদ্ধান্ত জানাবেন 14 দিনের মধ্যে। আরেকটা হচ্ছে প্রশ্নমালা দাখিল করতে হবে কত দিনের মধ্যে? বিচার্য বিষয়ের 10 দিনের মধ্যে। বিধি 1-এ পড়েছি। আর আদালত সিদ্ধান্ত জানাবেন বিধি 2-এ কত দিনের মধ্যে? এই প্রশ্নমালা দাখিল হইতে 14 দিনের মধ্যে। তারপরে দেখেন আমরা চলে যাব হচ্ছে বিধি 7-এ। বিধি 7, আমি যে যে বিধিগুলো আপনাদের পড়াচ্ছি এর বাইরে আর একটা বিধিও পড়ার দরকার নয়। আমার প্রত্যেকটা কথা আপনারা খুব মনোযোগ সহকারে শুনবেন এবং ফলো করবেন, মনোযোগ সহকারে শুনবেন এবং ফলো করবেন। সব প্রশ্ন আপনারা এর মধ্যে থেকেই কমন পাবেন, এর বাইরে থেকে প্রশ্ন আপনার আসবে না পরীক্ষাতে, এর মধ্য থেকে, এর বাইরে থেকে প্রশ্ন আসবে না। সুতরাং খুব মনোযোগ সহকারে একটু শুনবেন। হ্যাঁ, তারপর আমি চলে যাব হচ্ছে বিধি 7-এ। এখানে বলতেছে প্রশ্নমালা বাতিল এবং কেটে দেওয়া, কেটে দেওয়া। স্ট্রাইকিং, সরি, সেটিং অ্যাসাইড অ্যান্ড স্ট্রাইকিং আউট ইন্টারোগেটরিস্ট। এখানে হচ্ছে আপনার যে প্রশ্নমালা দাখিল করা হবে, এটা হচ্ছে আপনার যদি এরকমের হয়, অযৌক্তিক যদি হয়, বিরক্তিকর যদি হয়, তাহলে কি করা যাবে? সেটা রদ করা যাবে, বাতিল করা যাবে। এবং প্রশ্নমালা যদি দীর্ঘ হয়,
বা বহুল্য শব্দ যদি হয়, তারপরে আপনার যন্ত্রণাদায়ক যদি হয়, অপ্রয়োজনীয় যদি হয় বা কুৎসাজনক যদি হয়, তাহলে সেগুলো কি করা যাবে? কেটে দেওয়া যাবে। তবে দেখেন, প্রশ্নমালা রদ বা কর্তন করার জন্য প্রশ্নমালা জারির 7 দিনের মধ্যে আবেদন করা যাবে। 7 দিনের মধ্যে কি করা যাবে? আবেদন করা যাবে। এখন কথা হচ্ছে যে আপনার বাতিল করবে কোন সময়? বাতিল করবে হচ্ছে আপনার যদি প্রশ্নমালা যদি অযৌক্তিক হয় বা বিরক্তিকর যদি হয়, সেক্ষেত্রে কি করবেন? প্রশ্নমালা রদ বা বাতিল করে দিবেন। 2টা ভাগে ভাগ করবেন। একটা হচ্ছে প্রশ্নমালা বাতিলকরণ, আরেকটা হচ্ছে প্রশ্নমালা আপনার কেটে দেওয়া। কখন কেটে দিবেন আর কখন হচ্ছে বাতিল করে দিবেন। এখন হচ্ছে এই যে বিধি সাথে 2টা পার্টে আমি ভাগ করতে বললাম, এই বিধি 7টা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এই যে আপনারা পরীক্ষাতে কঠিন প্রশ্ন পান না, যে প্রশ্নটা আপনারা উত্তর করতে পারেন না বা আপনার কঠিন মনে হয়, ওই কঠিন প্রশ্নের একটা হচ্ছে এই 7 ধারা 7 বিধি। এখান থেকে আপনার যে প্রশ্নই আসুক না কেন আপনার কাছে কঠিন মনে হবে, পরীক্ষার হলে আপনার কাছে কঠিন মনে হবে। সো এই যে আপনার অযৌক্তিক বিরক্তিকর হলে কি করবেন? কোড আপনার কেটে দিবেন বা রদ করে বাতিল দিবেন করবে। বা বাতিল করে দিবেন। তাহলে এইটা আপনারা একটু যদি মুখস্থ থাকে, তাহলে আপনারা যত বড় কঠিন প্রশ্ন হোক আপনারা কিন্তু পেরে যাবেন। সুতরাং যে আপনার কঠিন প্রশ্ন বা সহজ প্রশ্ন হোক না কেন, সব আপনার গণ্ডির মধ্য থেকেই আসবে। চোখ কান খোলা রাখবেন, দেখবেন সবই সহজ। তাহলে অযৌক্তিক আর যদি আপনার বিরক্তিকর হয়, তাহলে রদ করবেন বা বাতিল করে দিবেন। আর যদি আপনার এই প্রশ্নমালা যদি দীর্ঘ হয়, শব্দবহুল্য হয় বা যন্ত্রণাদায়ক হয় বা অপ্রয়োজনীয় হয় বা কুৎসাজনক যদি হয় তাহলে সেটা কি করা যাবে? কাটা যাবে, মানে কেটে দিবেন। মানে কেটে আপনার দেওয়া কি যাবে। করবেন? স্ট্রাইকিং আউট করে দিবেন, কেটে দিবেন। এখন কথা হচ্ছে যে স্ট্রাইকিং আউট করার জন্য আপনি কি করতে পারবেন? আবেদন করতে পারবেন। এই স্ট্রাইকিং আউটের জন্য আবেদন করবেন কত দিনের মধ্যে? এই প্রশ্নমালা দাখিলের বা জারির 7 দিনের মধ্যে আপনি আবেদন করতে 7 পারবেন। দিনের। প্রশ্নমালা দাখিলের 7 দিনের মধ্যে আপনি কি করতে পারবেন? আপনি এটা কেটে দেওয়ার জন্য আবেদন করতে পারবেন। তাহলে এখান থেকে কিন্তু আপনারা এখান থেকে কি কি প্রশ্ন পেলেন? 3টা ধাপে আপনারা প্রশ্ন পেলেন বা 4টা প্রশ্ন আসতে পারে। একটা হচ্ছে আপনার এই যে সেটিং এ সাইট অ্যান্ড স্ট্রাইকিং আউট ইন্টারোগেটরিস্ট, এটা কত ধারা কত বিধিতে বলা আছে। আরেকটা হচ্ছে কাটবে বা রদ করবে কোন সময়, আরেকটা হচ্ছে আপনার রদ বা বাতিল করবে কোন সময় একটা, আরেকটা হচ্ছে আপনার কাটবেন কোন সময়, আরেকটা হচ্ছে আপনার এই কাটার জন্য কত দিনের মধ্যে আবেদন করতে হবে। এখান থেকে মোট হচ্ছে 4টা প্রশ্ন আপনারা পাইলেন। এই 4টা প্রশ্নই আপনার গুরুত্বপূর্ণ, পরীক্ষাতে আসলে এর মধ্যে থেকে আসবে। আমাদের সেশনটা এখনই শেষ হবে, আপনাদের আমি লিঙ্ক দিব, আপনারা দ্রুত আবার চলে আসবেন, ঠিক আছে? যারা এখানে আছেন একজনের জন্য মিস না যায়, আপনারা সবাই লিঙ্ক দেওয়ার সাথে সাথেই আবার যুক্ত হবেন। অনেকেই দেখা যায় যে প্রথম সেশনে ছিল, পরবর্তী সেশনে থাকে না বা দেখি না তাদের আমি। আপনারা এটা করবেন না, আপনারা পুরো ক্লাসটাই করবেন, ঠিক আছে? ঠিক আছে, দ্রুত আসেন।